নমস্কার বন্ধুরা, কথা ও কাহিনী বাই রাকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য আমার গল্পের সম্ভার নিয়ে। গতদিন আপনাদেরকে শুনিয়েছিলাম শ্রদ্ধেয় বিমল করের লেখা একটি ভীষণ রোমান্টিক উপন্যাস বালিকা বধূর প্রথম পর্ব। আজ আপনাদের শোনাতে চলেছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। তবে গল্প পাঠ শুরু করার আগে আবারও সেই চিরাচরিত অনুরোধটি আরও একবার করি। এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে আপনি শুনতে পারবেন এমন কিছু ভালো লাগা গল্প, যাকে অবলম্বন করে চলতে পারবেন বহু দূর পথ। আসুন এবার তাহলে গল্পে ফেরা যাক। শুরু হচ্ছে শ্রদ্ধেয় বিমল করের লেখা বালিকা বধূ দ্বিতীয় পর্ব। মাঝের দিন দুইটি যেন দুই ঝলক বাতাস আসিতে আসিতে ফুরাইয়া গেল। ভালো করিয়া স্পর্শ লাভ হইল না। ওই সময়টুকুর মধ্যেই যে আমার কিশোর চিত্তে রজনীর জন্য বেশ একটা মায়া পড়িয়াছিল। তাহার অবর্তমান যে আমার পক্ষে তেমন সুখকর হইবে না, ইহা অনুভব করিয়া বোধ করি কয়েকটি নিঃশ্বাস ফেলিতেও কার্পণ্য করি নাই। কিন্তু রজনী আমার দুঃখে দুঃখী হইল বলিয়া মনে হইল না। পিত্রালয়ে যাওয়ার আনন্দে সে এতই অধৈর্য ও চঞ্চল হইয়া উঠিয়াছিল যে আমার বিরসতা তাহার নজরে পড়িল না। যথারীতি নির্দিষ্ট দিনে রজনীকে লইয়া তাহার পিতৃগৃহে চলিলাম। সঙ্গে মনোহর কাকা ছিলেন। পিতা ঠাকুর আমাদের জন্য একটা মোটর গাড়ির ব্যবস্থা করিয়া রাখিয়াছিলেন, কিন্তু যাওয়ার মুহূর্তে তাহার কলটি বিগড়াইল। সংসারে অনেক কল বেশ পাকা পোক্তভাবে বিগড়ায়, সহজে তাহার মেরামত হয় না। আমার দুষ্ট বুদ্ধি বলিতেছিল এই গাড়ির কলটি যেন আপাতত বিকল হইয়াই থাকে। রজনী সাত সকালে ঘুম হইতে উঠিয়া প্রস্তুত হইতে লাগিয়াছে। তাহার যাত্রার আয়োজন সবই সমাপ্ত। তথাপি উহার ধৈর্য আর সহিতেছিল না। শরৎ মারফত শুনিয়াছি গাড়ির আশায় সে নাকি উৎকর্ণ হইয়া চন্দ্রার ঘরে জালনার পাশে বসিয়া আছে। বলিতে আপত্তি নাই, স্বার্থপর এই বালিকাটির কিঞ্চিৎ শিক্ষা লাভ হওয়া উচিত বলিয়াই আমার তখন মনে হইতেছিল। ক্রমশ বেলা বাড়িতেছিল। বিকল মোটর গাড়িটির উপর আর ভরসা না রাখিয়া পিতা ঠাকুর যখন আমাদের ট্রেন যোগে রানীগঞ্জে পাঠানোর বিষয়ে চিন্তা করিতেছেন, তখন হঠাৎ অচল গাড়িটি ভয়ঙ্কর হুঙ্কার ছাড়িয়া তাহার সচলত্বের মহিমা প্রকাশ করিল। মাথায় কেম্বিসের ছাদ, হাড় গিলে সেপাই মার্কা চেহারা এবং বেতের ফিতা জড়ানো পুরনো আমলের চাকাগুলি দেখিয়া গাড়িটির দাপট বোঝা বড় অসাধ্য ছিল। শরৎ আমার পেটে খোঁচা দিয়া হতাশার ভঙ্গিতে বলিল, হুত্তর বলিয়া তাহার দুষ্ট হাসি হাসিল। ব্যাড লাক তোমার। পিতা ঠাকুরের মনে একটা সংশয় দেখা দিল। মোটর গাড়িটা যেরকম প্রকৃতি দেখা যাইতেছে, তাহাতে মাঝপথে তাহার বিগড়াইবার 16 আনা সম্ভাবনা। যদি পথের মধ্যে আবার কল বিকল হয়, তখন কি উপায় হইবে? এক্ষেত্রে বরং রেলগাড়িতে যাওয়াই নিরাপদ। মনোহর কাকা এবং পিতার মধ্যে কি আলোচনা যে হইল বলিতে পারি না। আমরা মোটর গাড়িতেই চাপিলাম। মাতা ঠাকুরানী আমাদের শুভযাত্রা করাইয়া দিলেন। পিতা ঠাকুর আমাদের আশীর্বাদ করিলেন। গাড়ির চালকটিকে নানা পরামর্শ দিলেন। বুঝিলাম যে আমরা আপাতত আসানসোল পর্যন্ত এই গাড়িতেই যাইব। সেখান হইতে ট্রেন অথবা ট্যাক্সি ভাড়া করিয়া রানীগঞ্জ। যদি ইতিমধ্যে এই গাড়ি আর কোনো প্রকার অসুবিধার সৃষ্টি না করে, তবে অবস্থা বুঝিয়া শটাং রানীগঞ্জে চলিয়া যাইতেও পারি। গাড়ি ছাড়িল। মনোহর কাকা সামনে, আমরা পিছনে। রজনীর আকারটি ক্ষুদ্র হইলে কি হইবে,
সে আসিতে যাইতে যতগুলি বাক্স প্যাটরা সংগ্রহ করিয়াছে তাহার পরিমাণ কিছু কম নয়। পিছনের মাল বহনের স্থানটিতে তাহার মস্ত বাক্স এবং একটি বস্তা মাত্র, বাকিটা আমাদের পায়ের তলায় ও আশেপাশে রাখা আছে। রজনীর একটি সুটকেস, আমার সুটকেস, নতুন কাপড় চোপড়ের একটি ক্ষুদ্রাকার গাঁটরি, কয়েক হাঁড়ি মিষ্টি। পিতা ঠাকুর কুটুম্বদের জন্য বাড়ির বাগানের কিছু আনাজপাতিও দিয়া দিয়াছিলেন। বস্তা বন্দি হইয়া তাহা পিছনে বাঁধা। গয়নার হাত বাক্সটি মনোহর কাকার জিম্মায়। যাওয়ার পথে ফাল্গুনের রৌদ্র বেশ প্রখর হইয়া উঠিল। গ্রাম্য পথ, গাড়িটা পদে পদে লাফ ঝাঁপ মারিতেছিল, যেন তাহার কেরামতি দেখাইয়া আমাদের কাঁচা পথটিকে সে অবাক করিয়া দিবে। তাহার কলে নানা প্রকার আতঙ্কজনক শব্দও হইতে দেখিয়া আমার মন্দ লাগিতেছিল না, কিন্তু রজনী তেমন প্রসন্ন হইতে পারিতেছিল না। আমাদের গ্রাম্য পথটুকুর শোভা রজনী দেখিতেছিল বটে, তবে উপভোগ করিতেছিল বলিয়া মনে হয় না। পলাশ ঝোপ, শালুক দিঘি, কার্তিকপুরের পুরাতন অব্যবহৃত ২ নম্বর খাদ, ধসা জমি, বনতুলসীর জঙ্গল ইত্যাদি একে একে পার হইয়া রেল লাইনের সাঁকো ছাড়াইয়া পাথুরে রাস্তায় গাড়ি আসিল। এতক্ষণে গাড়িটার চালকও কিছুটা স্বাভাবিক হইয়াছে। রজনীর অবগুণ্ঠন কখন যেন হর্ষ হইয়া গিয়াছিল। তাহার মুখমণ্ডলে একটা আশ্বাসের ভাব বুঝি এতক্ষণে জাগিয়া উঠিয়াছে। কয়লা কুঠির একটি হেঁটো বাজার পার হইয়া আমরা রেলের ফটকের কাছে আসিলাম। ফটক বন্ধ, গাড়ি দাঁড়াইয়া রহিল। হঠাৎ দেখি সত্যনারায়ণ সাইকেলে চাপিয়া আসিতেছে। সত্য আমার বন্ধু, আমরা একই ক্লাসে পড়ি। সত্য স্কুলে যাইতেছে, তাহার সাইকেলের পিছনে বইপত্র বাঁধা। মনোহর কাকার জন্য আমরা এতটা পথ নীরবই ছিলাম। তাহার সামনে আমাদের কথা বলা যে শোভা পায় না, তাহা আমাদের উভয়েই যেন কোনো অলিখিত আইন অনুসারে বুঝিয়া গিয়াছিলাম। সত্যকে দেখিতে পাইয়া আমার কিঞ্চিত আতঙ্ক হইল। সত্য বড় জ্যাঠা ছেলে, গলার স্বরটা মোটা, হাও মাও করিয়া কথা বলে। সে আমায় দেখিতে পাইলেই গাড়ির সামনে আসিয়া হাজির হইবে। রজনীও আমাকে এইভাবে দেখিতে পাইয়া কি যে বলিয়া বসিবে কে জানে। ছেলেটার বোধ শোধ বড় কম। সত্য প্রায় রেল ফটকের কাছে আসিয়া পড়িল। আমার শ্বশুরালয়ে যাওয়ার বাহনটির আকৃতিগত বৈশিষ্ট্য যে অবিলম্বে তাহার দৃষ্টি আকর্ষণ করিবে তাহাতে আমার সন্দেহ রহিল না। ওই পরম পক্ক ছেলেটি আমাদের একবার দেখিতে পাইলে কি যে ধরনের রগড় করিবে, কি বা বলিবে, স্কুলে গিয়া বন্ধু মহলে কোন গল্প ছড়াইবে, তাহা ভাবিয়া আমি এতই উদ্বিগ্ন ও ভীত হইলাম যে রজনীর হাত ধরিয়া ইশারায় তাহাকে মাথা লুকাইতে বলিলাম। রজনী কিছু বুঝিল না, অবাক দৃষ্টিতে আমায় দেখিতে লাগিল। আমি যতই তাহাকে ইশারা ইঙ্গিতে বুঝাই আত্মগোপন করো, সে ততই মাথা তোলে ও চারিদিকে তাকায়। মনোহর কাকার জন্য আমার কথা বলার উপায় থাকিল না। রাগ করিয়া রজনীর গায়ে কনুয়ের একটা গুঁতা মারিয়া রেল লাইনের দিকে মুখ ফিরাইয়া রহিলাম। রজনী উহ বলিয়া মৃদু একটা শব্দ করিল এবং পরক্ষণেই আমাকে পাল্টা একটি ঠেলা মারিল। সত্য আমাকে দেখিতে পাইয়াছে। তাহার মুখমণ্ডলে 10 দিক আলো করা একটা হাসি ফুটিল। সে আগাইয়া আসিল। গাড়ির জালনার কাছে আসিয়া পাঁজিটা হাঁ করিয়া আমাদের কয়েক মুহূর্ত দেখিল। তাহার চক্ষু দুইটি গোলাকার ও বিস্ফারিত, মুখে মজাদার হাসি। কোথায় যাচ্ছিস? সত্য রগুড়ে গলায় জিজ্ঞাসা করিল। সে সামান্য তোতলা। বলিলাম, রানীগঞ্জ। শ্বশুর বাড়ি? সত্য এমন একটা নিঃশব্দ হাসি হাসিল যেন শ্বশুরবাড়ি জায়গাটা ময়রার দোকানের মস্ত একটা রসগোল্লার পাত্র। আমি মুখচোরা হাসি হাসিয়া অন্য প্রসঙ্গ তুলিবার চেষ্টায় বলিলাম, স্কুলে চললি? হ্যাঁ, যাচ্ছি। তোর আর কি মজ আছে তো আছিস?
মনোহর কাকার সামনে গাধাটা আর কি যে বলিয়া বসে সেই ভয়ে আমি তটস্থ হইয়া তাড়াতাড়ি বলিলাম, পশুপতি স্যার কি অঙ্ক করাচ্ছেন রে? প্রফিট অ্যান্ড লস। কথাটা বলিতে সত্যকে একটু বেশি মাত্রায় কষ্ট করিতে হইল, কিন্তু ওই কষ্টটুকুর জন্য তাহার চোখ মুখের ভাব অতটা রক্তাক্ত হওয়ার কথা নয়। বোধ করি অপরিচিত একটি কিশোরীর কাছে তাহার তোতলামির জন্য সে বিশেষ লজ্জা পাইয়াছে। উহার লজ্জাকে আমি যেন দেখি নাই। এইভাবে বলিলাম, আমার অনেক কামাই হয়ে গেছে রে, ফিরে এসে স্কুলে যাব। যা আস বলিয়া সত্য কি যেন ভাবিল, তাহার পর বলিল, তুই একেবারে কার্তিক হয়ে গেছিস রে, কার্তিক ঠাকুর। মনোহর কাকা ঘাড় ফিরাইয়া সত্যকে দেখিলেন আমি বিপদ গণিতেছিলাম। ইশারায় তাহাকে মনোহর কাকাকে দেখাইলাম। সত্য এক পলক মনোহর কাকাকে দেখিয়া লইয়া অনুচ্চস্বরে বলিল, এ স্লাই ফক্স মেড এ হেন, যা শ্বশুর বাড়ির আদর খেয়ে আয়, চলি রে। সত্য তাহার ফাজিল চোখে আমাকে এবং রজনীকে দেখিয়া লইয়া সাইকেলের ঘণ্টা মারল। রেল ফটক খুলিতেছিল। আমাদের গাড়িটিতে স্টার্ট দিবার আয়োজন চলিল। সত্য সাইকেলে চাপিয়াছে। মনোহর কাকা অবশ্য আমাকে কিছু শুধাইলেন না। গাড়ি চলিতে শুরু করিলে রজনী মুখে আঁচল চাপা দিয়া হাসিতেছিল। তাহার হাসির কারণটা বোধগম্য হইতেছিল না। সপ্রশ্ন চোখে তাকাইয়াও কোনো প্রত্যুত্তর লাভ করিলাম না। অথচ তাহার হাসির কারণটা না জানায় কেমন যেন অস্বস্তি হইতেছিল। চোখে চোখে প্রশ্ন করিলাম। শব্দ না করিয়া মুখ নাড়িয়া শুধাইলাম, হাসছ কেন? মনোহর কাকাকে আর চোখে লক্ষ্য করিয়া রজনী তাহার অবগুণ্ঠনের একটু আড়াল দিল। তাহার পর ঠোঁট নাড়িয়া কি বলিল, তাহার বক্তব্য আমি বুঝিতে পারিলাম না। আমি বারবার ঠোঁট নাড়িয়া শুধাই, কি? রজনীও ঠোঁট নাড়ে। শেষে সে আমার হাতটা তাহার কোলের উপর টানিয়া লইয়া তালুর উপর তাহার পাতলা আঙুল বুলাইয়া কি যেন লিখিতে লাগিল। বার কয়েক লেখার পর বুঝিলাম আমার কার্তিক ঠাকুর নামটি তাহার বিশেষ পছন্দ হইয়াছে। মনোহর কাকার পিছনে থাকিয়া আমরা অতঃপর একে অন্যের হস্তের উপর আঙুলের লেখা লিখিয়া এবং ঠোঁট মুখ নাড়িয়া নিঃশব্দ বাক্যালাপ করিতে করিতে পথ চলিলাম। অবশ্য উহার মধ্যেই আঙুল টানা, চিমটি কাটা, খোঁচা মারাও মাঝে মাঝেই চলিতেছিল। দেখিতে দেখিতে জিটি রোড ধরিয়া গাড়িটা আগাইয়া চলিল। রৌদ্র প্রখর হইয়া উঠিতেছে। বাতাস কিছুটা উষ্ণ। মাঠে ঘাটে কেমন একটা রিক্ততা ছড়ানো। কোথাও কিছু পাখি জুটিয়া শস্য শূন্য মাঠে খাদ্যকণা খুঁজিতেছে। রজনী বুঝি অবেলার ঘুমে সামান্য টলিয়া পড়িতেছিল। তাহাকে ঠেলা মারিয়া জাগাইয়া দিলাম। আসানসোল শহর আসিয়া গেল। মনোহর কাকা বাজারে গাড়ি দাঁড় করাইলেন। চা পান ও তামাকের নেশা তাহার তীব্র হইয়া উঠিয়াছে। গহনার বাক্সটি তিনি আমাদের জিম্মায় দিয়া চা তৃষ্ণা মিটাইতে গেলেন। ড্রাইভার বাবুও চায়ের দোকানের দিকে হাঁটা দিলেন। রজনী তখন মাথার ঘোমটা খসাইয়া অধৈর্য স্বরে বলিল, তেষ্টা পেয়েছে, চল খাবো। সামনেই পানের দোকান। বলিলাম, লেমনেড খাবে? টক মিষ্টি জল, বড্ড ঝাঁজ। লেমনেডে ঝাঁজ কোথায়? সে তো সোডায় থাকে। পয়সা আছে তোমার? আছে। তাহলে খাবো। রজনীকে গাড়িতে রাখিয়া নামিয়া আসিলাম। সে গহনার বাক্স কোলে করিয়া বসিয়া থাকিল। একাকী তাহাকে হয়তো ঈষৎ উদ্বিগ্ন দেখাইতেছিল। লেমনেড খাইতে গিয়া রজনী গা গলা খানিকটা ভিজাইল। চোখ মুখের বিদঘুটে ভঙ্গি করিয়া বার কয়েক ঠেকুর তুলিল। শেষে বলিল, মুখটা কেমন কেমন যেন করছে, বিচ্ছিরি। পান খাবে?
রজনী সঙ্গে সঙ্গে মাথা হেলাইয়া তাহার সাগ্রহ সম্মতি জানাইল। পরক্ষণে বিরস মুখ করিয়া বলিল, উনি রয়েছেন যে? উনি অর্থাৎ মনোহর কাকা। মনোহর কাকা তখনও ফেরেন নাই, ড্রাইভার বাবুও নয়। কাজেই এই সময় একটা পান রজনী মুখে পুরিয়া লইলে কে বা তাহা জানিতে পারিবে? আর মনোহর কাকার পিছনে থাকিয়া ঘোমটার আড়ালে রজনী তাম্বুল চর্বণ করিলে নিশ্চয়ই তাহা কাকা দৃষ্টিগোচর হইবে না। রজনীকে এই সহজ সত্যটা আমি বুঝাইয়া দিলাম। রজনী খুশি হইল, বলিল, ছুট্টে নিয়ে এসো, কিন্তু তুমি আবার যেন খেও না, শ্বশুর বাড়ি যাচ্ছ। তাহার উপদেশ দিবার ভঙ্গিটি গুরুজনের মতনই। হাসিয়া ফিরিলাম। আমাকে যাইতে দেখিয়া রজনীর কি যেন মনে পড়িল, বলিল, পানের মধ্যে সেই দিয়ে আনতে পারবে? ঠান্ডা ঠান্ডা কনকন করে। বলিতে বলিতে জিভে ঠান্ডা লাগার ইস ইস একটা শব্দ করিল। আমি বলিলাম, পিপারমেন্ট? হ্যাঁ। রজনী মাথা নাড়িল। পানের দোকান হইতে রজনীর জন্য 2 খিলি পান লইলাম। একটিতে পিপারমেন্ট, অন্যটিতে সামান্য জর্দা। উহাকে জর্দা খাওয়াইবার দুষ্ট মতলব আমার কেন হইল তাহা আমি জানি না। হয়তো রজনীকে একটু জব্দ করিবার ইচ্ছা ছিল আমার। গাড়িতে ফিরিয়া আসিয়া রজনীর হাতে পিপারমেন্ট দেওয়া পানটি দিয়া বলিলাম, এটা এখন খাও, আরেকটা আছে, রানীগঞ্জে পৌঁছে খেও। রজনী পিপারমেন্টযুক্ত পান মুখে দিয়া মহানন্দে চিবাইতে লাগিল। জর্দা দেওয়া পানটি শেষ পর্যন্ত আর তাহাকে খাইতে হয় নাই, পাছে একটা কেলেঙ্কারি হয়, এই ভয়ে আমি পানটির রহস্য ফাঁস করিয়া দিই। শ্বশুরালয়ে আমাদের অভ্যর্থনাটা বেশ জাঁক করিয়াই হইল। শঙ্খ ও উলুধ্বনি, সামান্য কয়েকটি পারিবারিক আচার, ইহা তেমন ধর্তব্যের মধ্যে নয়, কিন্তু রজনীর বাড়ির গুরু ও লঘুজনেরা যেভাবে আমাদের আদর আপ্যায়নে লাগিয়া গেল, তাহাতে নিজের একটা মর্যাদা আবিষ্কার করিয়া আমি বিশেষ গৌরব অনুভব করিতেছিলাম। হাঁটিতে চলিতে বসিতে 5 দিক হইতে যেন 5 জনে ছুটিয়া আসে। রজনী অপেক্ষা আমার আদরটা যে বেশি হইতেছে, তাহাতে আমি আরও খুশি হইয়া উঠিতেছিলাম। আমাদের গৃহে গত কয়েকটা দিন রজনীর বড়ই আদর দেখিয়াছি। পিতা ঠাকুর, মাতা ঠাকুরানী, চন্দ্রা সকলেই নিজেদের ঘরের ছেলেকে ভুলিয়া গিয়া অন্যের গৃহের কন্যাকে লইয়াই যেন মত্ত ছিলেন। এই একদেশদর্শিতার প্রতিবিধান আপাতত আমি রজনীদের গৃহে দেখিতে পাইতেছি। রজনীদের আত্মীয় স্বজনেরা বিবাহের পর প্রায় সকলেই চলিয়া গিয়াছিলেন। থাকার মধ্যে ছিলেন নলিনী দিদি, ছোট পিসি, মামিমা প্রভৃতি কয়েকজন। নলিনী দিদির স্বামী প্রভাত দাদাও ছিলেন। বিবাহের সময় প্রভাত দাদাকে বাহিরের কাজকর্মে এত ব্যস্ত থাকতে হইয়াছিল যে আমার সহিত তাহার পরিচয়টা তেমন একটা হয় নাই। তিনি আমাদের বাড়ির নিমন্ত্রণেও যাইতে পারেন নাই, সর্দি জ্বরে কাবু হইয়া পড়িয়াছিলেন। তাহার সহিত আমার পরিচয় হইল। প্রভাত দাদা মজাদার মানুষ। বর্ধমান মেডিকেল স্কুলের শেষ পরীক্ষাটা ডিঙাইতে 7 না 8 বার যেন সময় লাগিয়াছে। সদ্য তিনি সেই পরীক্ষা পাশ করিয়া মেডিকেল স্কুলেই বহাল আছেন। নাদুস নুদুস চেহারা, গায়ের রং অতিরিক্ত ফর্সা, মাথায় কিঞ্চিত খাটো। অনুমান করি তাহার বয়স 27 কি 28 হইয়াছে। প্রভাত দাদাদের বাড়িঘর বর্ধমানেই, সচ্ছল পরিবার, কয়েকটি কারবারও আছে। অতএব প্রভাত দাদার মেডিকেল পড়া নিতান্ত যেন গুরুজনদের আদেশ রক্ষা। প্রভাত দাদাই আমার তত্ত্বাবধানের ভারটা বেশি করিয়া লইয়াছিলেন এবং অনর্গল তাহার নানা প্রকার গল্প বলিয়া আমায় অভিভূত করিতেছিলেন। স্নান খাওয়া দাওয়ার পর আমরা আমাদের ঘরে ফিরিয়া আসিলাম। দোতলার এই ঘরটি আমার জন্য নির্দিষ্ট। আকারে তেমন কিছু বড় নয়, কিন্তু 4 পাশ খোলামেলা, খড়খড়ি দেওয়া জালনা দরজা। বাহিরের সরু বারান্দার গায়ে একজোড়া নারিকেল গাছ ঝুঁকিয়া পড়িয়াছে। ঘরটিতে আসবাবপত্রের অভাব ছিল না।
পালঙ্ক, কাঁচ দেওয়া আলমারি, আয়না, টেবিল চেয়ার, ঠাকুর দেবতার ছবি, ফটো, সূচিকার্য। একটি সূচিকার্য প্রথমাবধি আমার দৃষ্টি আকর্ষণ করিতেছিল। সবুজ ও লাল বর্ণের একটি পাখি ডানা মেলিয়া উড়িয়া যাইতেছে। তলায় আঁকা বাঁকা হরফে লেখা, যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মোরে। আমার ঘরে আসার পর প্রভাত দাদা দরজাটা একটু ভেজাইয়া দিয়াছিলেন। বলিলেন, নাও একটু জিরিয়ে নাও। আমি পালঙ্কে বসিলাম না, দাঁড়াইয়া রহিলাম। পশ্চিমের খোলা জালনা দিয়া অদূরে একটা জলজ পাতা ছাওয়া পুকুর দেখা যাইতেছিল। পুকুরটির লাগোয়া বাগানে গাছ গাছালির ছায়া। ঘুঘুর ডাকে দ্বীপ্রহরের আলস্য ভাবটি ক্রমশই নিবিড় হইয়া আসিতেছে। প্রভাত দাদা পকেট হইতে সিগারেটের প্যাকেট ও ম্যাচ বাহির করিলেন। পালঙ্কের উপর পা দুলাইয়া বসিয়া পরম সুখে একটা সিগারেট ধরাইলেন। বলিলেন, ছোটবাবুর হবে নাকি একটা? সিগারেটের প্যাকেটটা তিনি সহাস্য সকৌতুকে আমার দিকে বাড়াইয়া দিলেন। লজ্জায় চোখ মুখ আরক্ত হইল। মুখ নিচু করিলাম। প্রভাত দাদা বলিলেন, তুমি একেবারে নাবালক ব্রহ্মচারী বলিয়া মোটা গলায় হাসিলেন। বুঝলে ছোটবাবু, আমি তোমার বয়সে পড়ার ঘরে ধুনো দিয়ে সিগারেট খেতাম। ভেজানো দরজা ঠেলিয়া নলিনী দিদি আসিলেন, হাতে পানের ছোট রেকাবি। প্রভাত দাদা আগে ভাগে পান তুলিয়া লইলেন। নলিনী দিদি আমার মুখের সামনে রূপার রেকাবিটি ধরিয়া বলিলেন, নাও ভাই। ও মা, সে কি, বাড়িতে জামাই এসেছে, একটা পানও মুখে দেবে না? নাও খাও, খেতে হয় বুঝলে গো, এই পান চিনি সেজেছে, খেয়ে দেখো না। খেয়ে ফেলো ছোটবাবু, প্রভাত দাদা বলিলেন। শ্বশুর বাড়িতে কিছু পাতে ফেলতে নেই। প্রভাত দাদা নলিনী দিদির মুখের পানে চাহিয়া অর্থপূর্ণ হাসি হাসিলেন। একটা পান খাওয়ার সাহায্যে আমার ছিল না এমন নয়। পান লইলাম। তিনি দাঁড়াইয়া রহিলেন। পান চিবাইতেছি। নলিনী দিদি হাসিয়া শুধাইলেন, কেমন সেজেছে? লজ্জিত মুখে অধবদন রহিলাম। প্রভাত দাদা সরঙ্গে বলিলেন, বেশ সেজেছে, খাসা, তোমার মতোই মশলাদার। নলিনী দিদি ভ্রুকুটি হানিয়া প্রভাত দাদাকে ভৎসনা করিলেন। ছেলে মানুষের সামনে ও কি কথা বলিয়া আমার দিকে মুখ ফিরাইলেন। ওই লোকটার সঙ্গে বেশি মিশো না ভাই, তোমায় গোল্লায় পাঠিয়ে দেবে। প্রভাত দাদা জবাব দিলেন, কে কাকে গোল্লায় পাঠাচ্ছে নলিনী, তা তো ভগবানই জানেন। তা বুঝলে ছোটবাবু, মেডিকেল স্কুলে ঢুকে বিয়ে করেছিলাম, 7 বছর হলো। ডাক্তার হতে এত দেরি হলো শুধু তোমার ওই নলিনী দিদির জন্যে। সে হিস্ট্রি তোমায় বলবো একদিন, আর একটু বয়স বাড়ুক। নলিনী দিদি কটাক্ষ হানিয়া স্বামীর দিকে একখিলি পান ছুঁড়িয়া মারিলেন। তিনি আর দাঁড়াইলেন না। প্রভাত দাদা হাসিতে লাগিলেন। আমি প্রভাত নলিনীর যুবজনোচিত প্রণয় ও রসালাপ পূর্ণ মাত্রায় না বুঝিলেও উভয়ের মধুর সম্পর্কটা কোনো গোপন ইন্দ্রিয়ে অনুভব করিয়া বিচিত্র এক আনন্দ পাইলাম। দ্বীপ্রহরে বিশ্রামকালে প্রভাত দাদা আমায় বর্ধমান শহরের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করিলেন। পরামর্শ দিলেন, ম্যাট্রিকটা পাশ করিয়াই যেন বর্ধমানে চলিয়া যাই, সেখানকার রাজ কলেজ বিখ্যাত। বাঁকুড়া যে একেবারে শহরই নয়, কুষ্ঠরোগীর ভিড়ে ভর্তি, এবং খ্রিস্টান কলেজের যতটা নামডাক ততটা যে তাহার যোগ্যতাই নাই। বর্ধমান বাঁকুড়ার তুলনামূলক আলোচনা শুনিতে শুনিতে আমার তন্দ্রা আসিল। প্রভাত দাদাও চক্ষু মুদিলেন। বন্যেরা বনে এবং শিশুরা মাতৃক্রোড়ে কতটা সুন্দর তাহা আমি বাংলা ক্লাসে গড়গড় করিয়া বলিয়া দিতে পারিতাম, কিন্তু রানীগঞ্জে আসিয়া রজনীর যে রূপ দেখিলাম তাহাতে আমার ধারণা হইল যে সঞ্জীবচন্দ্র বালিকা বধূর পিতৃগৃহে প্রত্যাবর্তনের সৌন্দর্যটা লিখিতে বোধহয় ভুলিয়া গিয়াছিলেন। বন্যেরা বনে যতটা সুন্দর, কিশোরী বিবাহিতা কন্যার পিতৃগৃহে অবস্থান
তাহা অপেক্ষা কিছু কম সুন্দর নয়। স্ব স্ব ক্ষেত্রে উভয়ই যেন তাহাদের স্বাভাবিক জীবনটি ফিরিয়া পায়। রানীগঞ্জে আসিয়া রজনীর বধূ মূর্তিটি যেন খসিয়া গেল। এই কয়দিন সাজ সজ্জায় আচার আচরণে তাহাকে একটি অনভ্যস্ত ভূমিকা অভিনয় করিতে গিয়া পদে পদে যে বিড়ম্বনা ভোগ করিতে হইতেছিল, পিতৃগৃহে পদার্পণ করা মাত্র যেন তাহার ভার হইতে সে মুক্ত হইল। সে আমার সাক্ষাতে না আসিলেও তাহার সাড়া আমি পাইতেছিলাম। তাহার আত্মীয়েরা তাহাকে লইয়া কৌতুক করিতেছেন এবং সেই কৌতুকে রজনী কেমন করিয়া কৌতুকপ্রদ হইয়া উঠিতেছে আভাসে তাহা আমি জানিতে পারিতেছিলাম। উহার সখীরা আসিয়া ঘিরিয়া ধরিলে রজনী কোমরে কাপড় জড়াইয়া নিচের পেয়ারা গাছের ডালে চড়িয়া বসিয়া কিভাবে গল্পে মাতিল তাহাও আমার লক্ষ্যে পড়িল। রজনীর চিকন গলার স্বর, তাহার তর্জন গর্জন হুড়াহুড়ি আমার কিছু কিছু কর্ণগোচর হইল। অবশ্য সে একটি বারও আমার সামনাসামনি আসিল না। অপরাহ্নবেলায় প্রভাত দাদা আমাকে লইয়া শহর ভ্রমণে বাহির হইলেন। দোকান পসার ও মানুষজন দেখিয়া আমরা যখন ফিরিতেছিলাম তখন প্রভাত দাদা নলিনী দিদির জন্য জর্দা কিনিলেন। রজনীর জন্য এক শিশি পিপারমেন্ট কেনার খুব স্বাদ হইল। প্রভাত দাদার নিকট হইতে ছুতা করিয়া সরিয়া গিয়া আমি আমার মনের স্বাদটি পূর্ণ করিলাম। সন্ধ্যাটা চমৎকার কাটিল। আমার ঘরটিতে পুনরায় একটি বাসর বসিয়াছিল বলিলেও অত্যুক্তি হয় না। বাড়ির গুরুজনেরা উঁকি ঝুঁকি দিয়াই সরিয়া গেলেন। নলিনী দিদি ও তাহার সমবয়সী দু একজন, রজনীর সখীবৃন্দ, সেই 3 বারে ম্যাট্রিক পাশ করা মধুদা ও 2-1 ছেলে ছোকরা কেবল থাকিল। নলিনী দিদি হারমোনিয়াম বাজাইয়া গান গাহিলেন। ওই দেখা যায় কালো পাখি ও তার কালো 2টি পাখা, লোকে তারে কোকিল বলে, বসন্তেতে দেয় গো দেখা। প্রভাত দাদা শখের ম্যাজিশিয়ান, তাহার হাত সাফের খেলা ও রঙ্গ রসিকতা শুরু হইল। ওই সহাস্য সরব হাটের মধ্যে প্রভাত দাদা আমার নাক টিপিয়া টাকা বাহির করিলেন। রজনীর কোল হইতে হংসডিম্ব, হাসা হাসির ধুম পড়িয়া গেল। অবশেষে তুরুপের টেক্কার মতন আমার পকেট হইতে রজনীর জন্য কেনা পিপারমেন্টের শিশিটাও সভাস্থলে বাহির করিয়া দিলেন। হাসির দমক বহিল। লজ্জায় আরক্ত হইয়া অধমুখে বসিয়া থাকিলাম। রজনী ছুট মারিয়া পালাইল। রাত্রে রজনী অবশ্য আমার পাশে বসিয়া আমারই দেওয়া পিপারমেন্টযুক্ত পান চিবাইতে চিবাইতে পরম বিজ্ঞের মতো বলিল, তুমি একেবারে কাঁচকলা। আমার প্রতি রজনীর এমন একটি উদার ধারণা কি করিয়া যে জন্মাইল তাহা বুঝিবার চেষ্টাও করিলাম না। পিপারমেন্টের শিশিটা সর্বসমক্ষে প্রকাশ পাওয়াতেই যে অত অনাসৃষ্টি ঘটিয়াছে তাহা বুঝিলাম। সেই স্বাদের শিশিটা রজনীর হাতে। শিশির ছিপি খুলিয়া সবে মাত্র তাহার পানে পিপারমেন্ট লাগাইয়া মুখে পুরিয়াছে। মাথার চুলের কাঁটা দিয়া পিপারমেন্ট লাগানোর পদ্ধতিটা সে কোথায় শিখিয়াছে কে জানে। বলিলাম, প্রভাত দাদার 4টে চোখ। রজনী পিপারমেন্টের শিশিটা তাহার অভ্যস্ত তেঁতুল বিচি লইয়া খেলা করিবার মতো ছুড়িয়া ছুড়িয়া লুফিতেছিল। ইহাও তাহার এক মুদ্রাদোষ বুঝি। রজনী বলিল, ঠিক হয়েছে, সবাই তোমায় বেহায়া ভাবল, দেপো ছেলে ভাবল। কথাটা শ্বশুর মহাশয় ও মনোহর কাকার কান পর্যন্ত গিয়াছে কিনা জানার জন্য উদ্বিগ্ন বোধ করিলাম। বলিলাম, মাকে বলেছে? মা ঠিক শুনতে পাবে। মনোহর কাকা, শ্বশুরমশাই? অত জানি না। সামান্য রাগ হইল। রজনীর জন্যই এই বিড়ম্বনা। সে যদি পান খাওয়ার জন্য লালায়িত না হইত তবে আর এই বিপদটা ঘটিত না। বলিতে কি তাহার জ্যেষ্ঠা ভগিনী এবং পরিবারের অন্যান্যদের মতো সে পানের নেশায় পাকিয়া উঠিতেছে। বলিলাম, একরত্তি মেয়ের অত পান খাওয়া কি? হ্যাঁ, দাঁতে ছোপ পড়ে যাবে, পোকা হবে। বউ মেয়েরা পান খেয়েই থাকে, বুঝলে? তুমি বউ না ইয়ে বলিয়া আমি বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাইলাম। রজনী সঙ্গে সঙ্গে আমার জিভ ফ্যাংচাইয়া বলিল,
তুমিও বর না কাঁচকলা, একটা এতটুকু শিশি লুকিয়ে রাখার মুরদ নেই, বর হয়েছে, আবার সেকেন্ড ক্লাসে পড়ে। আহারে! রজনী মাথা নাড়িয়া এমন একটা ভেঙানোর ভঙ্গি করিল যে আমি হাসিয়া ফেলিলাম। আবার হাসে? রজনী ভৎসনা করিল। ঠিক হ্যাঁ, কাল আমি চলে যাব, তারপর তুমি। সবাই যায়, জামাইরা কি শ্বশুর বাড়িতে বসে থাকে? রজনী পরম নির্বিবাদে বলিল। বোধ করি বড়ই আহত হইলাম। দ্বিতীয় কথা না বলিয়া শুইয়া পড়িলাম। রাত হইয়াছিল। রজনী বারান্দার দিকের খড়খড়ির দরজাটাও বন্ধ করিয়া বাতি নিভাইয়া আসিয়া বিছানায় বসিল। তাহার পর আমাকে ঠেলা মারিয়া বলিল, আমি দেওয়ালের দিকে শোব, জালনার দিকে তুমি শোও। তুমি এপাশে শোবে, আমার বাঁ পাশে। না, এদিকে তুমি শোবে, এখান থেকে ওই নারকোল গাছ দেখা যায়। ভূত আছে ওখানে? রজনী কোনো উত্তর দিল না, যেন সেটা একটা বাহুল্য। দু হাতে প্রাণপণে আমায় টানিতে লাগিল। স্থান পরিবর্তন করিয়া শুইয়া পড়িলাম। সামান্য পরেই স্বভাবত ভৌতিক আশঙ্কায় রজনী আমার দিকে মুখ ফিরাইয়া এবং যতটা সম্ভব গায়ের কাছে ঘন হইয়া আসিল। তাহার মুখ হইতে পিপারমেন্টের সুন্দর গন্ধ আসিতেছিল। পরদিন সকালটা কাটিল। তাহার পরই যাত্রার আয়োজন চলিল। স্নান খাওয়া শেষ করিয়া প্রস্তুত হইয়াছি। বেলা 2টা নাগাদ ট্রেন। আমাদের ট্রেনেই ফেরার কথা। মনোহর কাকাও প্রস্তুত হইয়াছেন। রজনীকে সকাল হইতে দেখি নাই। তাহার সারা শব্দ অবশ্য কখনো কখনো পাইয়াছি। সবাই যখন প্রস্তুত, তখন নলিনী দিদি আমায় ঠাকুর ঘরে যাওয়ার জন্য ডাক দিয়া গেলেন। অন্দরমহলের দিকে যাইতেছিলাম, হঠাৎ এক অদৃশ্য কোণ হইতে রজনী আসিয়া আমার জামা ধরিয়া টান মারিল। চোখ মুখের ইশারায় আমায় আহ্বান করিয়া সে পাশের সিঁড়ি দিয়া পলাইল। আশেপাশে কেহ নাই দেখিয়া আমি সিঁড়ির পথ ধরিলাম। দোতলার ছাদের কাছে গিয়া চিলে কোঠার নিচে অল্প একটু স্থান। সিঁড়িরই চওড়া ধাপ একটা। রজনী সেখানে দাঁড়াইয়াছিল। মাথায় বিন্দু মাত্র কাপড় নাই। আমায় দুপলক দেখিয়া লইয়া রজনী বলিল, রেলগাড়িতে সাবধানে যাবে, স্টেশনে স্টেশনে গাড়ি দাঁড়ালে নামবে না, বুঝলে? তাহার এই গুরুজন সুলভ উপদেশে হাসিয়া আর বাঁচি না। বোধ করি রজনীকে কেহ স্বামী সাক্ষাৎ করিতে বলিয়া এই উপদেশটি দিবার শিক্ষা দিয়াছে, অথবা এই ধরনের উপদেশ দেওয়াই যে রীতি তাহা সে দেখিয়াছে। হাসা হচ্ছে যে? কই, আমার আর চোখ নেই বুঝি? বাড়ি গিয়ে ঠাকুরজিকে কিন্তু কিছু বলবে না। কি বলবো? কিছু বলবে না, পিপারমেন্টের কথা কখনো নয়, বুঝলে? মাথা নাড়িলাম, বলিব না। অবশ্য নিষেধ না করিলেও বলিতাম বলিয়া মনে হয় না। 2-1 মুহূর্ত কি ভাবিয়া লইয়া রজনী বলিল, রোজ স্কুলে যাবে, মন দিয়ে পড়াশুনো করবে, ফাঁকি মারলে নিজেই ভুগবে। বলিতে বলিতে রজনীর মুখের ভাব ও গলার স্বরের পরিবর্তন হইল। তাহার নিতান্ত সরল সহাস্য মুখটিতে কেমন একটা যেন বিষণ্ণতা নামিল। বাকপটু ওষ্ঠ দুইটি স্তব্ধ হইল ক্রমশ। তাহা যেন ঈষৎ ফুলিয়া উঠিতেছে। নিচে আমার ডাক পড়িয়াছে। রজনী অতি দ্রুত তাহার আঁচলে লুকানো ডান হাতটি বাহির করিয়া আমার হাতের মুঠায় একটি পান দিল। বলিল, গাড়িতে খেও। বলিয়া সে তরতর করিয়া নামিয়া গেল। পানটিতে রজনী পিপারমেন্ট দিয়াছিল। আমার পিতা ঠাকুর প্রণীত কৈশোর বিবাহ ও সমাজহিত গ্রন্থটির কথা এক্ষণে উল্লেখ করা প্রয়োজন। সেই বয়সে গ্রন্থটির সহিত আমার সম্বন্ধ থাকার কথা নয়। শরৎ অবশ্য 2-4 পৃষ্ঠা পড়িয়াছিল। কন্যা দানের সাথে সাথে পিতা ঠাকুর তাহার বেহাই মশাইকে একখানি কৈশোর বিবাহ প্রদান করিয়াছিলেন। উদ্দেশ্য ছিল তাহার মতামত ও বক্তব্যগুলি
কন্যা ও জামাতার ক্ষেত্রে পালন করা হোক। সেই সুযোগে গ্রন্থটা শরতের হাতে পড়ে এবং কয়েকটা পাতা পড়িয়া শরৎ তাহা কোনো গোপন স্থানে লুকাইয়া ফেলে। আমার বিবাহের পরদিন হইতেই শরৎ মিটিমিটি হাস্য শুরু করিয়াছিল। সে হাসির প্রতি আমি তখন তেমন মনোযোগ দিই নাই। রানীগঞ্জ হইতে আমি ফিরিয়া আসার পর শরৎরা নিজ গৃহে চলিয়া গেল। চন্দ্রার যাওয়ার ব্যাপারে পিতামহাশয়ের তেমন মত ছিল না, কিন্তু শরতের বাড়ি হইতে জানাইয়া দেওয়া হইয়াছিল যে তাহারা তাহাদের নববধূকে এই সময় পিত্রালয়ে রাখিতে চাহে না। অগত্যা পিতা ঠাকুর রাজি হইতে বাধ্য হইলেন। যাওয়ার পূর্বে শরৎ আমার পিতার গ্রন্থ সম্পর্কে দু চার কথা বলিয়া গেল। উহারা চলিয়া যাওয়ার পর আমি পিতা মহাশয়ের গ্রন্থটি চুরি করিলাম। লুকাইয়া লুকাইয়া খানিকটা পাঠ করিয়া ফেলিতে বুঝিতে পারিলাম যে শরৎ কেন হাসিত। বলিতে বাধা নেই, জগতে অনেক বেদনাদায়ক গ্রন্থ আছে বটে, তবে কিশোর বয়সে যাহারা বিবাহ করে তাহাদের পক্ষে আমার পিতা মহাশয়ের গ্রন্থটি পাঠ না করাই উচিত। ইহার আঘাত বড়ই হৃদয়ে বাজে। আমাদের সমাজটা যে কোন অতলে তলাইয়া যাইতেছে তাহার বিবরণ পিতামহাশয় যেরূপ দিয়াছিলেন আমি তাহার পুনরুল্লেখ করিতে চাহি না। মোট কথা এই যে আমাদের গৃহগুলিকে যদি সুখনীর করিতে হয়, যদি পারিবারিক মঙ্গল, সাংসারিক কল্যাণ আমাদের অভিপ্রেত হয়, তবে সংসারের মধ্যে নারী পুরুষে একটা সুস্থ সম্পর্ক গড়িয়া তুলিতে হইবে। অর্থাৎ কৈশোর বয়সে পুত্রকন্যার বিবাহ দেওয়া আবশ্যক। বয়স্ক নরনারীর বিবাহে হৃদয়ের সম্পর্ক তেমন থাকে না, প্রাণের যোগাযোগ যথোচিত হয় না। প্রণয় নামক পদার্থটা যৌবনের তাপে দাবদাহের মতন দগ্ধ করে মাত্র, দীপশিখার মতন জ্বলে না। পিতামহাশয়ের মতে কৈশোরকালে বিবাহ দাও, দেখিবে সংসার স্বর্গ হইয়াছে। হৃদয় বলো, প্রাণ বলো, মায়া মমতা বলো, প্রণয়, কর্তব্য জ্ঞান, উদারতা বলো, সুস্থতা বলো, সবই হাতে ধরা দিবে। সমাজ, সংসার, মঙ্গল অমঙ্গল সম্পর্কে আমার তেমন একটা জ্ঞান সে বয়সে থাকার কথা নয়, যাহার শক্তিতে মনে মনে অন্তত পিতৃবাক্যের বিরুদ্ধে একটা প্রতিবাদ তুলিতে পারি। বলা বাহুল্য, আমি স্বীকার করিয়া লইলাম কৈশোর বিবাহটা উত্তম বস্তু। ইহার দ্বারা সমাজ সংসার যথেষ্ট উপকৃত হইবে। কিন্তু বুঝিলাম না রজনী এবং আমি 30-40 মাইল ব্যবধানে থাকিয়া কোন মধুর সম্পর্কটা গড়িয়া তুলিতে পারিব। পিতামহাশয়ের ধারণা কিশোর বয়সে কোমলমতি বালক বালিকার জ্ঞান বুদ্ধির উন্মেষ হইতে থাকে। তাহাদের অন্তঃকরণটি তখন সতেজ ও নির্মল। স্বাভাবিক একটা উদারতা ও ভক্তি শ্রদ্ধা বর্তমান থাকে। এই বয়সে বিবাহ ঘটাইলে স্বামী স্ত্রীর সম্পর্কটাও মধুর হয়। উহাদের ভিতর প্রথমে যে সম্পর্কটা স্থাপিত হইবে তাহা ভ্রাতা ভগিনীর অনুরূপ। একে অপরকে স্নেহ করিতে শিখিবে, উভয়ের মধ্যে সখ্য স্থাপিত হইবে, পরস্পরের মধ্যে দুষ্টতা ও শিষ্টতার স্বাভাবিক ইচ্ছা জাগিবে। 2-4টা কিলচর যেমন চলিবে, তেমন একে অন্যের কণ্ঠ বেষ্টন করিয়া দুঃখে সান্ত্বনা দিবে। এইভাবে যে আন্তরিক সম্পর্কটা গড়িয়া উঠিবে তাহা যৌবনকালে যথার্থ প্রেমের হইয়া উঠিবে। দেহের তাড়না হৃদয়টাকে মূল্যহীন করিতে পারিবে না। কৈশোর ও যৌবনের তহবিলে যা গচ্ছিত থাকিবে তাহার যোগফলে প্রবীণ অবস্থাটা দিব্য কাটিয়া যাইবে। যুক্তিগুলিকে বেশ একটা জোর দিয়া পিতা ঠাকুর সেকালের মনীষীদের জীবনী আলোচনাও করিয়াছেন। বঙ্কিম, নবীন প্রভৃতির কৈশোর বিবাহের দৃষ্টান্ত দিয়াছেন। কিন্তু গ্রন্থকর্তা ভাবিয়া দেখেন নাই যে মাটিতে আগুন রাখিয়া গাছের মাথায় হাঁড়ি ঝুলাইয়া রাখিলে চালগুলি ফুটিয়া ভাত হয় না। রজনীর সহিত আমার সম্পর্কটা 2-4 বৎসর ভ্রাতা ভগিনীর অনুরূপ থাকিবে তাহা স্পষ্টই বোঝা গেল। যেটুকু সান্নিধ্য জুটিয়া গিয়াছে তাহাও যে বিবাহের আচার অনুষ্ঠান ও সংস্কারের কল্যাণে, তাহাও বোধগম্য হইল। কিন্তু আমরা 2 জনা 2 প্রান্তে থাকিয়া কি করিয়া সেই সম্পর্কটা গড়িব তাহা আমি বুঝিলাম না। কয়েকটা দিন
মনের মধ্যে কেমন যেন একটা অরুচির ভাব থাকিল। থাকিয়া থাকিয়া সকাল বিকাল সন্ধ্যা রজনীর কথা মনে পড়িতেছিল। সকালে বই খাতা খুলিয়া পড়িতে বসিয়া উদাস হইয়া কাকের ডাক শুনিতাম। শুনিতে শুনিতে মনে হইত আমাদের বাড়িটা যেন বড় ফাঁকা হইয়া গিয়াছে। স্কুলে কখনো সখনো অন্যমনস্ক হইয়া জালনা দিয়া তাকাইয়া থাকিতাম। সামনে কারখানার ফোয়ারা ট্যাঙ্ক, সার সার লোহার পাইপ হইতে অবিরল জলের ফোয়ারা উঠিতেছে। দিনও মানে সর্বক্ষণ একটা রামধনু দেখা যায়। আমি অকারণে সেই ফোয়ারা দেখিতাম। রাত্রে আলোর সামনে পড়িতে বসিয়া রাফ খাতার পিছনে পেন্সিল দিয়া গোটা গোটা করিয়া লিখিতাম রজনী। লিখিয়া রবার দিয়া মুছিতাম, পুনরায় লিখিতাম, আবার মুছিয়া ফেলিতাম। ওই সময় হেমবাবু বাংলা ক্লাসে একটা ভাব সম্প্রসারণ করিতে দিয়াছিলেন। নাহি কিরে সুখ, নাহি কিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়। রাত্রে পড়ার ঘরে বসিয়া হু হু করিয়া বিষাদময় ধারার যাবৎ কথা আমি লিখিয়া ফেলিয়াছিলাম। 16 বৎসর বয়স্ক কিশোরের পক্ষে ধরনীর বিষাদে এতখানি জ্ঞানার্জন করা বড় কম কথা নয়। বোধ করি হেমবাবুর পক্ষেও তাহা সম্ভব ছিল না। ভাব সম্প্রসারণ লিখিয়া বিষাদের ভারে আমি খানিকটা কাঁদিয়াছিলাম। দেখিতে দেখিতে এই বিষাদ দূর হইল। বাল্য বিরহটা তেমন স্থায়ী হইল না। গরম পড়িতেছিল। সকালে স্কুল বসিতে আরম্ভ করিয়াছে। ভোরবেলায় সাইকেলে চাপিয়া স্কুলে যাওয়ার সময় মনটা বেশ ঝরঝরে থাকে। শান্ত নির্জন মাঠঘাট, ভোরের সুশীতল বাতাস, আকাশটি সাদা। পথে কোথাও আমের বোলগুলিতে আম ধরিয়াছে, কাঠচাপা গাছে ফুল ফুটিয়াছে। পথের মধ্যে ওই দৃশ্যগুলি দেখিতে দেখিতে চলিয়া যাওয়ার সময় প্রায়শই আমার রজনীর কথা মনে পড়িত। পরক্ষণেই মনে হইত রজনী এখন অঘোর ঘুমে। একটা হিংসার ভাব জাগিত হয়তো, ঠিক বুঝিতে পারিতাম না। মনে মনে তাহাকে কুম্ভকর্ণের বংশধর বলিয়া শান্তি পাইতাম। বিকালে রজনীর কথা ভাবিবার অবসর ছিল না। আমাদের গ্রাম্য ময়দানে ফুটবল নামিয়া গিয়াছিল। 2 ঘণ্টা সারা মাঠ চষিয়া গোধূলি বেলায় যখন বাড়ি ফিরিতাম, তখন ঘামে অবসাদে শরীর মন ভরিয়া থাকিত। স্নান করিয়া পড়িতে বসিলে চোখ ভাঙিয়া ঘুম আসিত। ঢুলিতে ঢুলিতে পড়া মুখস্থ করিতাম। মা আসিয়া গা নাড়া দিতেন, বলিতেন, ও মা, ঘুমোচ্ছিস যে, চল খেতে যাবি চল। গরমের ছুটি পড়িল। চন্দ্রাকে আনানো হইয়াছিল। চন্দ্রার আগমনে বাড়িটা ভরিল। বলিতে কি, চন্দ্রা আসিয়া পড়ায় আমার একা একা ভাবটা একেবারেই থাকিল না। ভ্রাতাটিকে সঙ্গী করা অসম্ভব বলিয়া তাহাকে বড়দের ব্যাপারে উপেক্ষা করিয়া আসিয়াছি। চন্দ্রা আসিলে সঙ্গ জুটিল। আমরা অবসরে লুডু ও ক্যারাম খেলিতাম, আমচুর করিয়া খাইতাম এবং চন্দ্রা তাহার বাক্সের মধ্যে করিয়া যে 2-4-5খানি নভেল আনিয়াছিল তাহা লুকাইয়া লুকাইয়া পাঠ করিতাম। চন্দ্রার শরীরে একটু যেন বার ধরিয়াছিল। তাহার কথাবার্তায় চালচলনে মনে হইত সে যেন আমার বড়। চিরটা কাল তাহার চুল ও কান টানিয়াছি, 2-4টা কিল পিঠেও মারিয়াছি। এখন কান ধরিলে সে যেন কিছুটা ক্ষুব্ধ হইত। চুল ধরিয়া টান মারিলে বলিত, উফ লাগে, 1 মুঠো চুল উঠিয়ে দিলি তো। মাতা ঠাকুরানীও চন্দ্রার প্রতি অত্যাচার করিতে নিষেধ করিতেন। চন্দ্রা যে এক্ষণে অন্য সংসারের মানুষ সে বিষয়ে তিনি আমায় সতর্ক করিয়া দিতেন। এই সময় চন্দ্রা একদিন আমার সঙ্গে বিলক্ষণ ভাব জমাইল। 2টি টাকা বকশিস করিল। তাহার পর একটা চিঠি বাহির করিয়া দিয়া বলিল, ডাকঘরে দিয়ে আয়। চিঠিটা খামে মোড়া, শরতের ঠিকানা লেখা। বলিলাম, শরৎকে চিঠি লিখেছিস? যেন এই চিঠি লেখাটা সমীচীন নয়। চন্দ্রা বলিল, তুই দিয়ে আয়। বাবা যদি জানতে পারে? পারুক, কি হয়েছে? কি হইয়াছে তাহা আমার জানা ছিল না।
কিন্তু অনুমান করিলাম যে কৈশোর বিবাহের নিয়মানুসারে সম্ভবত এই পত্রালাপও নিষিদ্ধ। কয়েক দিনের মধ্যেই আমার নামে একটা চিঠি আসিয়া হাজির, শরতের চিঠি। শরৎ আমায় দু একটি পত্র ইদানিং লিখিতেছিল বটে, কিন্তু তাহা পোস্ট কার্ডে। সদ্য লব্ধ পত্রটি খামে আসিয়াছিল, খামের রংটাও ফিকা নীল। আমার হাতে চিঠিটা আসার সাথে সাথে যেন অদৃশ্য বার্তায় খবর পাইয়া চন্দ্রাও আসিয়া হাজির। আমায় টানিয়া টুনিয়া আড়ালে আনিয়াই হাত পাতিল। চিঠি দে। চিঠিটা আমার, চন্দ্রার তাহাতে কেমন করিয়া অধিকার বর্তায় তাহা আমি বুঝিতে পারিলাম না। বলিলাম, আমায় লিখেছে আমার চিঠি? তোর নয়, আমার, আমায় দে। বারে, আমার নামে চিঠি এলো, তোর হবে? আমারই, আমাদের কথা হয়েছিল যে তোর নামে লিখবে, নয়তো বাবা। ষড়যন্ত্রটা বুঝিতে পারিয়াও যেন বুঝিলাম না। খামের মুখ ছিঁড়িতেই একটা ভুরভুরে গন্ধওয়ালা 2-3টি রঙিন কাগজ হাতে আসিল। শরৎ ভ্রাতার হস্তাক্ষর। মনোহর ছাতে পত্রের গোড়ায় লেখা, প্রিয়তমা চন্দ্রা। ইতিমধ্যে চন্দ্রা আমার উপর ঝাঁপাইয়া পড়িয়া চিঠির পাতাগুলি কাড়িয়া লইয়াছে। আমার হাতে শুধুমাত্র আবরণটাই রহিয়াছে। পত্র হস্তগত করিয়া চন্দ্রা অদৃশ্য হইয়া গেল। চন্দ্রার কল্যাণে নভেল পড়িতে শুরু করিয়াছিলাম। পত্র রহস্য ও সম্বোধন পর্বটা যে আমার বোধ বুদ্ধির বাহিরে থাকিবে না তাহা বলাই বাহুল্য। রোমাঞ্চ লাগিল, বড়ই মিষ্ট মিষ্ট মনে হইল। একটা দীর্ঘ শ্বাসও বুকের মধ্যে জমিয়া উঠিল। রজনীকে আমি কি একটা চিঠি লিখিতে পারি না? রজনী কি আমায় একটা চিঠি দিতে পারে না? শরৎ এবং চন্দ্রা বেশ চতুর। তাহারা যে পত্রালাপটা আমার মারফত করিবে এবং পিতা ঠাকুরের চোখে ধুলা দিবে তাহা পূর্ব হইতেই স্থির করিয়া কাজে নামিয়াছিল। কিন্তু আমার সহিত রজনীর তো তেমন একটা মতলব স্থির করা নাই। আমি চিঠি লিখিলে রজনীদের বাড়িতে কে কি বলিবে, হাসাহাসি করিবে অথবা প্রচার করিয়া দিবে তা কে জানে। রজনী কি সাহস করিয়া আমায় একটা চিঠি লিখিতে পারিবে? আমার নামে রজনীর চিঠি আসিলে যদি পিতা ঠাকুর জানিতে পারেন, মার চোখ হইতেই বা চিঠিটা কেমন করিয়া লুকাইব? চন্দ্রার সহিত একটা গোপন পরামর্শ করিয়া একটা চিঠি লেখাই স্থির করিলাম। চন্দ্রা যেন তাহার ভাতৃজায়াকে পত্র দিতেছে, কেহই কিছু বলিবে না। চন্দ্রার চিঠির ভিতর আমিও প্রিয়তমা রজনী সম্বোধন করিয়া একটা চিঠি দিয়া দিব। শরতের মতন অত কথা লিখিব না, চন্দ্রা পড়িবেও না, বুঝিতেও পারিবে না। রাত্রে 3 বার খসড়া করিয়া গোটা গোটা অক্ষরে প্রিয়তমা রজনীকে একটা পত্র লিখিলাম। পরদিন যথারীতি চন্দ্রা মারফত তাহা খামে ভর্তি করা হইল। স্বহস্তে ডাকঘরে ফেলিয়া দিয়া আসিলাম। বুকের ভিতরটা দূর দূর করিতেছিল, আনন্দে না ভয়ে তাহা বলা মুশকিল। পত্রের জবাবের আশায় 2-4-5 দিন অপেক্ষায় অপেক্ষায় কাটিল। ক্রমে সপ্তাহ অতীত হইল। শরৎ ও চন্দ্রার পত্রালাপের বেলায় এত বিলম্ব তো হয় না। রজনী কি চিঠি পায় নাই, অথবা চিঠিটা পাইয়া সে সকলের কাছে লজ্জায় মরিয়াছে? রজনীর অত লজ্জা টজ্জা নাই বলিয়াই তো জানিতাম। পক্ষকাল অতীত হইল, কিন্তু জবাব আসিল না। ধৈর্যচ্যুতি ঘটিয়া আমার ভয় ভাবনা ও আশঙ্কা হইতেছিল। এমন সময় একদিন রজনীর চিঠি আসিল, স্বতন্ত্র 2টি খাম। একটি খামের মাথায় আমার নাম লেখা, কাঁচা কাঁচা ইংরেজি অক্ষর। নামের তলায় লেখা ক্লাস 9 MKH স্কুল। অথচ ঠিকানার বেলায় আমাদের বাড়ির ঠিকানা ও ডাকঘর। এইরূপ নির্বোধ হাস্যকর ঠিকানা রজনী বই আর কেই বা লিখিতে পারে? খামের মুখ ছিঁড়িতে একটা রুল টানা কাগজের পাতা বাহির হইল। তাহাতে শীষ পেন্সিলে গোটা গোটা করিয়া লেখা, প্রণাম, শতকোটি নিবেদন মিদং শ্রীচরণেষু। আমি ভালো আছি, তুমি কেমন আছো? তোমার চিঠি দিদি পড়িয়াছে, পিসিমণি পড়িয়াছে, বলিয়াছে বাদর ছেলে,
তুমি আমায় অসভ্য কথা লিখিও না, মা গো, লজ্জা করে। পত্রালাপ পর্বটি স্থায়ী হইল না। শরৎ এবং চন্দ্রা নির্বিঘ্নে তাহাদের বিরহের উপশম করিতেছে, আমি পারিতেছি না। ইহাতে আমাদের অপদার্থতা যতই প্রমাণিত হোক না কেন, একটা ক্ষোভ থাকিয়া গেল। চন্দ্রাদের উপর ঈর্ষাও জাগিল। একবার ভাবিয়াছিলাম ষড়যন্ত্রটা ফাঁস করিয়া দিই, কিন্তু ভগিনীটির মুখে মেঘ জমিবে ভাবিয়া তাহাতে আর রুচি হইল না। বর্ষা নামিল, আকাশে মেঘ আসে, মেঘ যায়। নব জলধরের সেই ঘন কালো গম্ভীর মূর্তিটির গায়ে যখন দামিনী চমকায়, বৃক্ষলতাগুলি আসন্ন বর্ষণের অপেক্ষায় মহানন্দে কাঁপিতে থাকে, তখন কোনো কোনো দিন মনটা কেমন যেন বিমর্ষ হইয়া আসা এমন কিছু অস্বাভাবিক নয়। তথাপি আমার আর পত্র লিখিতে সাহস হয় না। স্কুলে ফুটবলের মরশুম চলিয়াছে, মনটা সেখানে পড়িয়া থাকে। বিদ্যা চর্চার শেষে খেলার মাঠ হইয়া হাতে পায়ে চোট খাইয়া সাইকেল করিয়া যখন বাড়ি ফিরি, তখন বৃষ্টির জলে সর্বাঙ্গ সপসপ করে। রাত্রে এক হাতে চুন হলুদ গরম করিয়া অঙ্গ সেবা করি, অন্য হাতে ইংরাজি বই খুলিয়া দি গিফটস অফ গড পড়ি। ঈশ্বর যে আমায় অনুগ্রহ করিয়া বড়ই বেদনাদায়ক একটি সূক্ষ্ম বস্তু দিয়াছেন, তাহাও অনুভব করি। সে সময় হয়তো বিশ্ব সংসার ডুবাইয়া মেঘ ডাকিয়া প্রবল বৃষ্টি আসে। ঝিল্লির স্বরে আর ভেক রবে আমার কণ্ঠস্বর কোথায় হারাইয়া যায়। তখন কম্পিত দীপশিখার সম্মুখে বসিয়া বর্ষণের অবিচ্ছিন্ন শব্দের কুহকে মজিয়া গিয়া রজনীর জন্য কেমন একটা কাতরতা বোধ করিতে থাকি। রজনীর পিত্রালয়ে কি এই বিশ্বজোড়া মেঘটা হইতে বর্ষণ নামে নাই? রথের পূর্বদিনে রজনী আসিয়া হাজির। চন্দ্রা আমায় পূর্বাহ্নেই শুভ সংবাদটা দিয়া রাখিয়াছিল। পিতা ঠাকুর মনোহর কাকাকে পাঠাইয়া রজনীকে আনাইয়াছেন, পুত্রবধূকে রথের মেলায় লইয়া যাইবেন। সন্ধ্যায় রজনীকে দেখিলাম। পড়ার ঘরে চন্দ্রার সহিত গুটি গুটি আসিল। যে মানুষ দু একদিনের জন্য রথ দেখিতে আসিয়াছে, তাহার সহিত আমার সম্পর্ক কি? গম্ভীর মুখে বাংলা বই খুলিয়া পড়িতে লাগিলাম। মন্দিরের মধ্যে কে আছে? কেহই প্রশ্নের উত্তর করিল না। অলঙ্কার ঝঙ্কার শব্দ কর্ণে প্রবেশ করিল। পথিক তখন বৃথা বাক্যব্যয় নিষ্প্রয়োজন বিবেচনা করিয়া চন্দ্রা আমার পাঠে বাধা দিল। হাসিয়া বলিল, তোর পড়া রাখ, এই নে খা। তাকাইলাম। সুস্বাদু তপ্ত বেগুনি ফুলুরি পাঁপড় ভাজার গন্ধটা নাসা পথকে উত্তেজিত এবং জিহ্বাকে লালাসিক্ত করিতেছিল। চন্দ্রা হাতের পাত্রটা সামনে রাখিল। নারী রত্ন দুইটির হাত মুখ সচল ছিল। রজনীর দিকে এক পলক দৃষ্টি নিক্ষেপ করিয়া পরম উপেক্ষা ভরে বলিলাম, আমি খাবো না, পড়তে দে, দিক করিস না তো। চন্দ্রা বলিল, কি পড়ছিস? বাংলা। কাল তো তোর ছুটি, নে গরম গরম খা। বৃথা বাক্যব্যয় নিষ্প্রয়োজন মনে করিয়া আমি আবার পাঠে মনঃসংযোগ করিলাম। চন্দ্রা এবং রজনীর মধ্যে কি একটা বোঝাবুঝি হইয়া গেল হয়তো। চন্দ্রা বলিল, দাঁড়া, আমি আসি, মা চা করছে, নিয়ে আসি গে। চন্দ্রা চলিয়া গেলেও আমি সংকল্পচ্যুত হইলাম না। বার পাঁচেক মন্দিরের মধ্যে কে, মন্দিরের মধ্যে কে পড়িয়া হঠাৎ থামিয়া গেলাম। রজনী একটা গরম বেগুনি তুলিয়া লইয়া আমার গালে ছ্যাঁকা দিবার উপক্রম করিতেছে। তাহার হাত ঠেলিয়া দিলাম। রজনী পুনরায় তাহার চুড়ি বালা শাখা পরা হাতটি আমার নাকের কাছে আনিয়া চাপিয়া ধরিল। ইয়ার কি মারবে না বলছি। তাহার হাতটি ঝটকা দিয়া সরাইয়া দিলাম। রজনী খিলখিল করিয়া হাসিল। রাগ হয়েছে রে? তুমি কেন এসেছো? হ্যাঁ, বেশ করেছি এসেছি। তোমার বাড়ি বাবা আমায় এনেছেন। যাও, বাবার কাছে যাও, আমায় একদম ডিস্টার্ব করবে না। কত না পড়া হচ্ছে ছেলের,
খালি তো মন্দির মন্দির করছো। আমার খুশি, তোমার কি? আমার কাঁচকলা বলিয়া রজনী বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাইল। তাহার পর বলিল, তোমার পেট ভরা রাগ না? তুমি তুমি আমার কেউ না। বললেই হলো। আমি বড় হয়ে আবার বিয়ে করব। আমিও পেতনি হয়ে তোমার বউয়ের ঘাড় মটকে দেব। তুমি তো পেতনি। ভূতের বউ তো পেতনি হয়। কথায় রজনী যথেষ্ট সাবালিকা। যুদ্ধটা জমিল না, হারিয়া গেলাম। রজনী আমার মুখে বেগুনি ফুলুরি গুজিয়া দিল। মন্দির মধ্যে তিলোত্তমা অপেক্ষা করুক, আমার আপাতত তাহাতে আগ্রহ নাই। পাঁপড় চিবাইতে চিবাইতে রজনী পাকা গৃহিণীর মতন বলিল, তোমার জন্য ভেবে মরি। এই বর্ষা করাত করাত বাজ পড়ে, আমার ভয় হয়। ফাঁকা মাঠ দিয়ে স্কুলে যাচ্ছ, কি জানি বাজ পড়লে বাজ ঠাকুরের নাম করবে, বুঝলে? বাজ ঠাকুরকে? জানি না, পিসিমণি বলে বাজ ঠাকুর। তুমি এক নম্বরের মিথ্যেবাদী। আমি মিথ্যেবাদী? তুমি আমার কথা ভাবো না। কি বলে রে ছেলেটা, ভাবে না বলে? রজনী যেন তৃতীয় কোনো অদৃশ্য ব্যক্তিকে সাক্ষী রাখিল। ভেবে ভেবে ঘুম নেই? তাহার ঘুম নেই বলার ধরনটায় হাসিয়া ফেলিলাম। রজনীও হাসিল। সে পুরাপুরি বড় মানুষের, সম্ভবত তাহার মা, পিসি বা দিদির কথা এবং বলার ধরন নকল করিয়াই কথাটা বলিয়াছিল। ফলে হি হি করিয়া না হাসিয়া পারিল না। পরদিন রজনীরা পিতা ঠাকুর ও মনোহর কাকার সহিত 6 মাইল দূরে রথ দেখিতে গেল। আমি যাই নাই। রজনীদের ফিরিতে সন্ধ্যা হইয়া গেল। সারা দিনের ছিপছিপে বৃষ্টিটা তখন প্রবল রূপে দেখা দিয়েছে। বৃষ্টির জলে ও ঝড়ের দাপটে উহারা ভিজিয়া একশেষ। রজনী হি হি করিয়া কাঁপিতেছিল। পড়িতে বসিয়া ঈশ্বরের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করিলাম, রজনীর যেন আজ রাত্রেই জ্বর আসে। জ্বর আসিলে উহাকে আর নাচিতে নাচিতে 2-1 দিনের মধ্যে রানীগঞ্জে ফিরিতে হইবে না। মাথা মুছিয়া ভিজা জামাকাপড় ছাড়িয়া রজনী একসময় আমার সহিত দেখা করিতে আসিল। তাহার ভাবভঙ্গি খুবই স্বাভাবিক। মাথার চুলগুলি যা ভিজা ভিজা দেখাইতেছিল। সে আসিয়া আমার পাশে বসিল। বাহিরে বাড়ি বর্ষণ ক্ষান্ত হয় নাই, গুরু গুরু মেঘ ডাকিতেছে। রজনী রথের মেলার একটা বিবরণ দিল। নীরবে শুনিয়া গেলাম। বহুবার ওই মেলা আমার দেখা, আগ্রহ অনুভব করার কিছু ছিল না। শেষে রজনী কোনো অদৃশ্য স্থান হইতে একটা ফটো বাহির করিয়া আমার হাতে দিল। বলিল, মেলায় ছবি তুলেছি, ঠাকুরজি বলল। রথের মেলায় ছবি তোলার দোকান বসিয়াছে তাহা আমি জানিতাম না। রজনীর সদ্য তোলা ফটো চটচট করিতেছিল। ছবির সাদা অংশ অপেক্ষা কালোর ভাগটাই বেশি ফুটিয়াছে। বলিলাম, তোমার কান কই? রজনী অবাক, না বুঝিয়া নিজের কানে হাত দিল। আমি বলিলাম, হ্যাঁ, এই ছবিতে তোমার কান কই? রজনী আমার হাত হইতে ছবিটা টানিয়া লইয়া পরমাগ্রহে নিজ মূর্তিটা দেখিল। সত্য সত্যই তাহার কান অদৃশ্য হইয়াছে। জায়গাটা কেমন অদ্ভুত দেখাইতেছে। অতিশয় মর্মাহত হইয়া রজনী বলিল, কি হবে? আমায় দিয়ে দাও। ঠাকুরজি তো তাই বলেছিল। না থাক, কান কাটা ছবি রাখতে হবে না, দেখলেই বিচ্ছিরি লাগবে বলিয়া রজনী ছবিটা দূরে সরাইল এবং আক্ষেপের সুরে বলিল, এই তো চেহারা, তার উপর কান কাটা তারকাকে দেখলে তুমি আমায় তাড়িয়ে দেবে। কান কাটা তারকা নয়, শূর্পনখা, বুঝলে? জানি গো জানি, আমায় আর শেখাতে হবে না। তুমিই তো তারকা বললে। বেশ করেছি বলেছি, ও আমরা বলি। রজনীর বিজ্ঞতায় হাসিয়া ফেলিয়া
তাহার মাথার খোলা ভিজা চুলের একটি গুচ্ছ ধরিয়া টান মারিলাম। ছবিটা আমায় দাও, আমি তোমার কান দিয়ে দেব। পারবে কি করে? মন্তর দিয়ে। মন্ত্রের কথায় এবং আমার মুখ চোখের হাসি হাসি ভাব দেখিয়া আমার প্রতি রজনীর ঘোর অবিশ্বাস জন্মিল। রজনী বলিল, থাক, আমার ছবি আমি নিয়ে যাব। পরদিন রজনীর জ্বর জ্বালা কিছুই আসিল না। দিব্য সুস্থ শরীরে হাসি মুখে তাহাকে ঘোরাফেরা করিতে দেখিলাম। কি কারণে যেন পিতা ঠাকুর তাহাকে সপ্তাহখানেক আমাদের বাড়িতে রাখিয়া দিলেন। রজনীর অবস্থান আমার পক্ষে মন্দের ভালো, যদিও আমরা আর একত্রে শয়নকক্ষে সাক্ষাৎ করিতে পারিলাম না। তথাপি দিনের মধ্যে একাধিকবার আমাদের দেখা সাক্ষাৎ ও কথাবার্তা হইত। রজনী পূর্বাপেক্ষা কিছুটা বেশি বাকপটু হইয়াছিল। তাহার দুষ্টামি বুদ্ধিও বেশ খানিকটা বাড়িয়াছিল। বিশেষত চন্দ্রার সাহচর্যে সে যে চতুর হইয়া উঠিতেছিল তাহাতে আমি সন্দেহ পোষণ করি না। পুনরায় পিত্রালয়ে ফিরিয়া যাওয়ার সময় রজনী আমায় তাহার ছবিটা করুণাবশে দান করিল। বলিল, চেয়েছিলে বড় মুখ করে, তাই দিয়ে গেলাম। প্রার্থনার বস্তু এই রূপে অকাতরে দান করিতে দেখিয়া আমি দাতাকে কৃতজ্ঞতা বশে একটি চুম্বন দিলাম। দাতা তাহা গ্রহণ করিয়া ছুটিয়া পলাইয়া গেল। বর্ষা ফুরাইল। চন্দ্রাও কবে শ্বশুরালয়ে চলিয়া গিয়াছে। তাহার শ্বশ্রু মাতার অসুখ। বাড়িতে আমি একা। আমার ভ্রাতাটি সারা দিন আপন মনে 3 চাকার সাইকেল চাপিয়া এবং যাবতীয় বালিকা জনচিত খেলা খেলিয়া দিন কাটায়। আমার সহিত তাহার সম্পর্ক নাই বলিলেই চলে। দেখিতে দেখিতে শরৎ ঋতুটা প্রত্যক্ষ হইয়া দেখা দিল। আমাদের বাড়ির উঠানে শিউলি গাছের ঝোপে সন্ধ্যায় ফুল ফুটিতে শুরু করিয়াছিল। তাহার সুবাসে মনটা আনমনা হইয়া উঠিত। স্কুলে যাওয়া ও ফেরার পথে আল বাঁধা ধান ক্ষেতগুলিতে সবুজের সমারোহ দেখিলে চোখ দুইটি জুড়াইয়া যাইত। শরৎ আলোয় যেন একটা দিগন্ত জোড়া প্রসন্নতা নামিয়াছে। আকাশটা দিন দিন নীল ও রৌদ্রময় হইয়া উঠিতেছিল। এবং গ্রামের পূজা বাড়িতে যেদিন প্রথম পুরাতন পাটাতন ও আড়ের উপর নতুন খড় পড়িল, সেই দিন হইতেই পূজার গন্ধে মনটা ছন্ন ছাড়া হইয়া গেল। পূজার সময় রজনী আসিবে, কানা ঘুষায় আমি সেইরূপ শুনিয়াছিলাম। এতকাল পূজার পূর্বে একমাত্র 2টি বস্তু কামনা করিতাম, পূজার ছুটি এবং মা দুর্গার আগমন। বলিতে লজ্জা নাই, রজনীর আগমনটাই আমার কাছে এই বৎসরে অন্য সকল প্রত্যাশার মাথায় চড়িয়া বসিল। আমার একটি ক্যালেন্ডার ছিল, তাহার তারিখটি আমি প্রতিদিন সকালে উঠিয়া দেখিতাম এবং আর 28 আর 27 বলিয়া সেই আকাঙ্ক্ষিত দিনটির হিসাব মনে মনে টুকিয়া লইতাম। পূজাও আসিল, মা দুর্গাও আসিলেন, কিন্তু রজনী আসিল না। মা দুর্গা আমার উপর বড় রকমের একটা প্রতিশোধ লইলেন। জানিতে পারিলাম রজনীর পিতামাতা পূজার দিন কয়টা কন্যাকে কাছে রাখিতে অনুরোধ জানানোয় আমার পিতা মহাশয় উদার হৃদয়ে তাহা মঞ্জুর করিয়া দিয়াছেন। তাহার উদারতা আমায় যে সাতিশয় পীড়িত ও ক্ষুব্ধ করিয়াছিল তাহা না বলিলেও চলে। নূতন জামা কাপড় জুতা দুতরফে পাওয়া গিয়াছিল। চন্দ্রাও আসিয়া পৌঁছাইল। তথাপি আমার নিকট পূজার আনন্দের বেশিটাই মাটি হইয়া গেল। রজনীর উপর রাগ হইল। সে নিশ্চয়ই কান্নাকাটি করিয়া পিতৃগৃহে থাকিতে চাহিয়াছে, নয়তো এইরূপ হইবে কেন? যে স্ত্রী স্বামী অপেক্ষা অন্যদের এতখানি আপন মনে করে, তাহার মুখদর্শন সম্পর্কেও আমার একটা ভয়ঙ্কর অভিমান হইল। যথারীতি পূজা শেষ হইল। দ্বাদশীর দিন শরৎ আসিল। 2-4 দিন থাকিয়া সে ফিরিয়া যাইবে। তাহার সম্মুখে টেস্ট পরীক্ষার খাঁড়া। শরৎকে বিন্দু মাত্র বিচলিত দেখিলাম না। সে নস্য লওয়া অভ্যাস করিয়াছে। রাত জাগিয়া পড়াশুনো করায় নাকি সুবিধা হয়। দেখিলাম তাহার নস্য লওয়ার একটা উদ্দেশ্য ও অলক্ষ্য সংকেত আছে। অতি মাত্রায় হাঁচিলেই
চন্দ্রা আসিয়া হাজির হইত। শরৎ এবং চন্দ্রার অতি রকম ঘনিষ্ঠতা, তাহাদের পরস্পরের প্রতি আচার আচরণে রঙ্গ তামাশা ও ভালোবাসা দেখিয়া আমার হৃদয়টি খাঁ খাঁ করিতে লাগিল। উহাদের তুলনায় নিজেকে এত দীন ও রিক্ত মনে হইতে লাগিল যে রজনীকে আমি সর্বতোভাবে বধূ হইবার অযোগ্য বলে মনে করিলাম। শরৎ বলিল, তুমি হচ্ছ রামচন্দর, বাবার কথায় বনবাস করছো। আরে সব নিয়মের বেনিয়ম আছে, বুঝলে? বুদ্ধির্যস্য উভয়ং তস্য। কথাগুলি নুনের ছিটার মতন লাগিল। কোজাগরী পূর্ণিমার দিন রজনী আসিল। তাহার পিতাই আত্মীয়দের সহিত বাক্স, পুঁটুলি, পোটলা সমেত পাঠাইয়াছেন। শরৎ আমায় টিপ্পনি কাটিয়া বলিল, তোমার ওয়াইফ, না সিস্টার ওয়াইফ এসেছে। কথাটার আমি জবাব দিলাম না। রজনী আসিয়াই বিজয়ার প্রণামের ঘটা শুরু করিল। যদিও পত্রে এক দফা তাহা সারা হইয়াছিল, আমি জানিতাম একটা প্রণাম পাইবার ন্যায্য অধিকার আমার আছে। মা তাহাকে আমার কাছে পাঠাইবেন। রজনী যাহাতে আমাকে প্রণাম করিবার সুযোগ না পায় এবং যাহাতে বুঝিতে পারে যে আমি তাহার তোয়াক্কাও করি না, তাহার আসার পথ চাহিয়া কাঙাল হইয়া বসিয়াছিলাম না, সেজন্য তাহার এদিকে আসিবার পূর্বেই লুকাইয়া আমি গৃহত্যাগ করিলাম। কিন্তু গৃহত্যাগ করিয়াও শান্তি নাই। অভিমান ও ক্ষোভের জ্বালায় হৃদয় বুঝি পুড়িতেছিল। কার্তিক মাসের মনোহর সকালটি আমার চক্ষে শূন্য হইয়া থাকিল। অজস্র কাশফুল কত না ঢেউ তুলিল। ধান ক্ষেতের ঈষৎ হরিদ্রাভ শীষগুলি বাতাসের দমকায় শি শি শব্দ তুলিয়া মাঠ হইতে মাঠে বহিয়া গেল। রৌদ্রকণায় দিঘির জলে শালুক পাতাগুলি চিকচিক করিল। আমার দৃষ্টিতে তাহার সৌন্দর্য যেন কেমন অসার মনে হইতে লাগিল। বেলা করিয়া বাড়ি ফিরিলাম। বাড়িতে লক্ষ্মী পুজো। মাতা ঠাকুরানী নানা আয়োজনে ব্যস্ত। চন্দ্রা এবং রজনীও তাহার পিছু পিছু ফিরিতেছে। শরৎ একা একা ঘরে বসিয়া নভেল পড়িতেছিল। আমাকে দেখিয়া শরৎ হাসিল, বলিল, কোথায় পালিয়েছিলে? হ্যাঁ, তোমার রজনী কতবার তোমায় খুঁজে গেল। আহা, বেচারির মুখটা একেবারে শুকিয়ে গেছে। একজনের কাছে একটু গিয়েছিলাম। উদাসীন কণ্ঠে সংক্ষিপ্ত একটা জবাব দিয়া আমি স্নান করিতে গেলাম। স্নান করিতে করিতে অবশ্য ভাবিতেছিলাম, শরৎ আমার সহিত রগড় করিল নাকি রজনী সত্য সত্যই আমার দর্শন প্রত্যাশায় অনুসন্ধান করিয়াছে। শরৎ এবং আমি খাইতে বসিলে চন্দ্রা ও রজনীকে দেখা গেল। মা আজ পূজার কাজে ব্যস্ত থাকায় এদিক পানে আসিতে পারেন নাই। চন্দ্রা গৃহিণীর কাজটুকু পাইয়াছে। রজনী তাহাকে জল, নুন ইত্যাদি আগাইয়া দেয়া সাহায্য করিতেছে। রজনীর সহিত আমার চোখাচোখি হইল। তাহার দৃষ্টিটায় সংকোচ বা অপরাধীর ভাব আমি দেখিতে পাইলাম না। সে আমায় প্রণাম করিতেও আসিল না। আমরা খাইতে বসিলে শরৎ নানান রকম ফাজলামি করিল। চন্দ্রা তাহাতে নির্লজ্জের মতো যোগ দিল। এমনকি রজনীও বেশ বাছিয়া বাছিয়া কথা বলিতে লাগিল। আমি যথাসাধ্য গম্ভীর রহিলাম, ভালো করিয়া খাইলাম না, যেন আমার রাগটা সর্বক্ষণ প্রকাশ করার চেষ্টায় থাকিলাম। মধ্যাহ্নে শরৎ নিদ্রা যাইতেছিল। আমি আমার পড়ার ঘরে মাদুর পাতিয়া শুইয়া আকাশ পাতাল চিন্তা করিতে করিতে কখন ঘুমাইয়া পড়িয়াছিলাম। কিসের একটা শিহরণে বার কয়েক নড়িয়া চড়িয়া ওঠার পর ঘুম ভাঙিয়া গেল। দেখি রজনী তাহার আঁচলের প্রান্ত সরু করিয়া পাকাইয়া আমার নাকে কানে সুরসুরি দিতেছিল। আমি জাগিয়া উঠিলে সে মুখ টিপিয়া হাসিতে লাগিল। উঠিয়া বসিলাম বটে, তবে কথা বলিলাম না। রজনী রঙ্গ করিয়া এপাশ ওপাশ ঘাড় ঘুরাইয়া উঁকি মারিয়া আমার মুখ দেখিতে লাগিল। তাহার পর বলিল, নিজেদের বেলায় আটিসুটি আর পরের বেলায় দাঁত কপাটি। কথাটার অর্থ আমার হৃদয়ঙ্গম হইল না। তাহার অবশ্য চেষ্টাও করিলাম না। মুখ ফিরাইয়া রহিলাম। মাথার দিকের জানলা খোলা ছিল। অনেকটা ছায়া নামিয়াছে। অদূরে নিম গাছের তলায় আমার ভ্রাতার দোলনাটি দুলিতেছে।
আমার নীরবতা রজনীর অসহ্য হইল। সে খপ করিয়া আমার হাতের কাছটায় ধরিয়া ফেলিয়া একটা ঝটকা টান দিল, বলিল, অত রাগ কিসের? হ্যাঁ, এই বোবা কালা, শুনছ না শুনতেও পাচ্ছ না? হাতটা ঝটকা মারিয়া টানিয়া লইলাম। রজনী সামান্যক্ষণ যেন হতচকিতের মতো বসিয়া থাকিল। তাহার পরেই সে অদ্ভুত এক কাণ্ড করিল। আমার গায়ের উপর ঝাঁপাইয়া পড়িয়া হাত গা আঁচড়াইয়া খামচাইয়া চুল টানিয়া ফুপাইয়া ফুপাইয়া কাঁদিয়া উঠিল। কাঁদিতে কাঁদিতে সে আমায় কত কি যে বলিল তাহার ইয়ত্তা নেই। রাগ, অভিমান, ক্ষোভ, অপমান বোধ করি যাবতীয় বোধগুলি মিশিয়া থাকায় তাহার মাথা খারাপ হইয়া গিয়াছিল। একেবারেই বালিকা। রজনীর কথার মধ্য হইতে বুঝিতে পারিলাম পূজার সময় তাহার এখানে আসার প্রবল ইচ্ছা ছিল, কিন্তু তাহার বাবা মার ইচ্ছা সে তাহাদের কাছে থাকে। কি করিয়া বাবা মাকে সে বলিবে যে তাহাকে তাহার বরের কাছে পাঠাইয়া দাও? লজ্জা করে না মানুষের? আমার মনের অভিমান ও রাগটা জ্বর ছাড়ার মতন নামিয়া গেল। রজনীর দেওয়া আঁচড় কামড়ের জ্বালা সামলাইতে সামলাইতে বলিলাম, তা বলে তুমি আমার মাথার চুল ছেড়ে দেবে? হ্যাঁ, খামছে গায়ের মাংস তুলে ফেলেছ যে। আমি তোমায় আরো আঁচড়ে দেব, কামড়ে দেব। কুকুর না বেড়াল? কুকুর, নয়তো অমন করলে তবু কেউ আসে? তোমার জন্য আমার পুজোটা যে বিচ্ছিরি কেটেছে। ওরে, আর আর আমার? তুমি তো মজাতেই ছিলে। মজা বলে মজা। পরম উদাসীন স্বরে কথাটা বলিয়াই রজনীর কি মনে পড়িল। বলিল, নিজেদের বাড়িতে নিজেদের মেয়ে কাছে এনে রাখতে পারো, আর আমি মা বাবার কাছে থাকলেই দোষ? ঠাকুরজি আমায় বলেছে পরের বছর আর আসবে না। আর তুমি? সে পরের কথা, পরে ভেবে দেখব। তাহার পাকামো দেখিয়া আদর করিতে সাধ হইল। রজনীর গাল টিপিয়া ধরিয়া বলিলাম, শাকচুন্নি কোথাকার। সেদিন কোজাগরী পূর্ণিমায় অনেকটা রাতে আমরা অভিসার করিয়াছিলাম। দুইজনই সুযোগ সুবিধা মতন লুকাইয়া বাড়ির পিছনে জ্যোৎস্নালোকে গিয়া দাঁড়াইয়া গল্প করিয়াছিলাম। আমার ঘরটায় শরতের সহিত দেখা করিতে আসিয়াছিল চন্দ্রা। সময় মতন শরৎ কয়েকবার শীষ দিলে আমি ফিরিয়া গিয়া শরতের পাশে শুইয়া পড়িব এবং রজনী চন্দ্রার পাশে। বুদ্ধিটা অবশ্য শরতে দেয়া ছিল। পূর্ণিমার আলোয় গা বাঁচাইয়া দাঁড়াইয়া থাকিতে থাকিতে রজনীর সহিত আমার অনেক গল্প হইয়াছিল। সেই কথা বলিবার প্রয়োজন নাই। কলা গাছের ঝোপের তলায় কোজাগরী পূর্ণিমার আলোতে বেহুঁশ হইয়া দাঁড়াইয়া থাকিতে থাকিতে রজনী একসময় বলিল, তোমার জন্য আমি লুকিয়ে লুকিয়ে কত কাঁদি তা জানো? আমিও কাঁদি। কথাটা বলিয়া দুইজনার চোখে চোখে তাকাইলাম। কলাপাতার টোপর মাথায় পড়িয়া আমরা যেন জ্যোৎস্নার মধ্যে শুভ দৃষ্টি সারিতেছি। দুইজনাই হাসিয়া ফেলিলাম। আমার গায়ে গা হেলাইয়া দিয়া রজনী বলিল, মৃত্যুক কোথাকার। শেষ হল বালিকা বধূ দ্বিতীয় পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক বিমল কর। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। এই মিষ্টি ভালোবাসার গল্পটি কেমন লাগছে আপনাদের? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কিন্তু নিজে তো গল্প শুনছেনই, বন্ধুদেরকেও শোনান। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আপনি আমাদের চ্যানেলের লিংক শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, কাছের মানুষদের সঙ্গে। আজ তাহলে এই পর্যন্তই।
পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসব খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।